Yes, my dear viewers and my audience, also those are also enjoying my class. Most welcome for THC students. Okay, today my important lesson will be discussed today in class. Okay, please keep in touch with me and subscribe my channel. Today's lesson is phrases and words. Okay, words, a few of the words that is very suitable for using. What type of phrases and words are suitable for the exam and 100% guarantee. Most important, I have also here selected only 5 phrases or words that is very common for the exam in every board or all boards. All boards you will get available 5 of the phrases. Okay, please don't go outside. Please keep in touch with my channel and I will show you the magic of for the exam. Those are also very common and the students make problem. They feel problem. Okay, before going to the lecture, I say my channel's name Shankar Sir's Spoken English. You have to make a subscribe. Very soon I will publish suggestion and get link with message with me. If you need suggestion for SSC and HSC, please make me comment. Okay, and very soon I will establish the suggestion for SSC and HSC English only. Okay, those are also interested for learning something new and most important for the exam in grammar also. I will make you clear to understand. Please keep in touch with me. Don't go. I have to. Let's enjoy the class. Okay, guys. This is HSC English for number 3. You have to answer number 3. For number 3. How can we answer phrase and words? Okay. Phrase means when a group of words make a sense is called phrase. যখন কয়েকটি শব্দ সমষ্টি একত্রে একটা অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা ফ্রেজ বলি। আচ্ছা, আমরা আজকের আলোচনায় ফ্রেজ নিয়ে যে সিলেক্টেড করেছি আমরা এখানে 5টা সিলেক্ট করছি আমরা 5টা নিয়ম। ঠিক আছে, প্রত্যেকটা নিয়ম আমি আলোচনা করব উদাহরণ সহ, সমস্যা নেই। Each of the rules will be delivered okay with an example, don't worry. First one, what do dash look like? আগে একটু বলে নেই এখানে যে 5টা আছে এই 5টা থেকে কমপক্ষে 4টা আসতেই হবে 100% কমন। 100% কমন। এখন বাংলাদেশের যে সারি প্রশ্ন করব 100% কমন ফর এভরি বোর্ড। ফর এভরি বোর্ড যে কোনো বোর্ডের জন্য 100% কমন আসতেই হবে কমপক্ষে 4টা। সুতরাং ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। আমরা ক্লাসটাকে সুন্দরভাবে ডেলে সাজাচ্ছি। এখন আমরা একটু কথা বলবো এটা নিয়ে। সেটা হলো ফার্স্ট ওয়ান, আমরা একটু দেখি এখানে লেখা আছে complete the sentences with suitable phrases or words given in the box. 10টা থাকবে, 10 এর মধ্যে 5 নাম্বার। তো সিলেক্টেড ফ্রেজেস অর ওয়ার্ডস আমি যেগুলো সিলেক্ট করেছি 100% কমন। ফার্স্ট ওয়ানটা হলো হোয়াট ডু ড্যাশ লুক লাইক, আরটা হলো হোয়াট ডাজ ড্যাশ লুক লাইক। মানেটা কি হলো হোয়াট ডু ড্যাশ লুক লাইক, এটা দেখতে কেমন, এটা দেখতে কেমন। হোয়াট ডাজ ড্যাশ লুক লাইক, এটা দেখতে কেমন। এখানে ডু আর এখানে ডাস কেন বসেছে সেটা নিয়ে একটু কথা বলবো। ডু কেন বসেছে এখানে, ডাস কেন বসেছে। হ্যাঁ, ডু বা ডাস কোথায় কোথায় বসছে সেটা নিয়ে একটু কথা বলি। ডু বা ডাস বসবে, আমি এখানে এক্সাম্পলটা দিচ্ছি। সাপোজ হোয়াট ডু, এখানে দিয়েছিল ড্যাশ, এখানে ড্যাশ থাকে লুক লাইক। হোয়াট ডু দে লুক লাইক, এখানে যে নাউন বা প্রোনাউনটা আছে এটা যদি প্লুরাল থাকে, এই প্রোনাউনটা যদি প্লুরাল থাকে তাহলে আমরা অবশ্যই এখানে ডু বসাবো, রাইট। প্লুরাল থাকলে ডু বসবে। আবার আরেকটা উদাহরণ দিচ্ছি আমরা, হোয়াট ডাজ যদি এরকম থাকে, হোয়াট ইট যদি থাকে লুক লাইক, হোয়াট ডাজ ইট লুক লাইক, এটা দেখতে কেমন। প্রশ্ন হলো এটা একদম সাধারণভাবে চিন্তা করতে হবে। We have to think very simple. Eat সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা কি আসছে সিঙ্গুলার।
যেহেতু ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং এটা কি করবে, এটা সরাসরি ডাস থাকার জন্য ডাস বসাবে এখানে। যদি সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি আমরা মাঝখানে পেয়ে যাই, দুই পাশে যদি গ্যাপ থাকে, তাহলে আমরা কি করব, দুইটা ফাংশন, একটা হলো সিঙ্গুলার আছে না প্লুরাল আছে, আমরা দেখব কি এই সাবজেক্টটা দেখব, এটা নাউন হতে পারে প্রোনাউন হতে পারে। এটা যদি প্লুরাল থাকে তাহলে ডু বসাবো, সিঙ্গুলার থাকলে আমরা ডাস বসাবো। আর কি লিখবো সাথে সাথে বসিয়ে, হোয়াট ডু ড্যাশ লুক লাইক, যে সাবজেক্টটা ছিল, যে প্রোনাউনটা থাকবে, সেই প্রোনাউনটা যদি প্লুরাল হয় আমরা কি করব, হোয়াট ডু লিখবো, লুক লাইক লিখবো এই পাশে। আবার যদি আমরা যদি দেখি এই সাবজেক্টটা যদি সিঙ্গুলার থাকে, যদি সি থাকতো, ইটটা থেকে যদি সি থাকতো, তাহলে আমরা কি লিখতাম, হ্যাঁ সি থাকলে ডাজ হতো, রাইট, থ্যাংক ইউ। আবার যদি এখানে যদি দে না থেকে যদি উই হতো, তাহলে আমরা কি লিখতাম, হোয়াট ডু উই লুক লাইক, ঠিক আছে। যদি ইউ থাকতো তাহলে কি, এটা প্লুরাল হতো, তাই না। তাহলে প্লুরাল কি কি আছে, উই, ইউ, দে, এই তিনটা হলো প্লুরাল। আর সিঙ্গুলার কি কি আছে, হি, শি, ইট, অথবা কোনো ব্যক্তির নাম থাকতে পারে। যদি ইমন থাকতো, সাপোজ ইমন থাকে, তাহলে কি দিতাম আমরা, ডু না ডাস, এটা সিঙ্গুলার নাম্বার ডাস, তাহলে হোয়াট ডাস ইমন লুক লাইক, ইমনকে দেখতে কেমন লাগে, তাই না। সাপোজ we have to make it complete to understand, my dear viewers, first rule is gone, আমার মতো সহজ মাইমিসিং সিটিতে কেউ নেই, ঠিক আছে। এবং আমি যা দেবো ভিটামিন এগুলো বেঁচে দেবো, ঠিক আছে। আমার অ্যাড্রেস হলো রিয়েল ইংলিশ পয়েন্ট, আমার কোচিংয়ের নাম কি, রিয়েল ইংলিশ পয়েন্ট, 18 গুলকিবাড়ি রোড। ওকে, ইউ ক্যান অ্যাটাচ উইথ মি ফর লার্নিং ইংলিশ, ইফেক্টিভ ইংলিশ, and most important for common for the exam. Thank you. First one is gone. Number two, what if নিয়ে একটু কথা বলি আমরা। হোয়াট ইফটা কি আসছে, হোয়াট ইফে আসছে কি সেটা নিয়ে একটু কথা বলবো। বাংলাটা কি আসছে, যদি এমনটি হয় তাহলে কি, যদি এমনটি হয় বা এমনটি ঘটে তাহলে আমরা কি করব, সেটা নিয়ে আমরা একটু কথা বলি। এটার সাথে ব্যবহারটা কি, এটা হোয়াট ইফের সাথে একটা বর্ণনামূলক বাক্য আসবে বা অ্যাসার্টিভ সেন্টেন্স আসবে, প্লাস প্রশ্নবোধক চিহ্ন আসবে। তাহলে আমরা কি করব, প্রথমে থাকবে গ্যাপ থাকবে, প্রথমে একটা বাক্য দেওয়া থাকে, প্রথমে কি থাকে, হোয়াট ইফ দিয়ে বাক্য গঠন করার সময় আমরা কিভাবে লিখব দেখাচ্ছি তোমাকে। দুইটা বাক্য দেওয়া আছে, সাপোজ এখানে দুইটি বাক্য আছে, দুইটি বাক্য থাকবে। প্রথম কথা হলো দুইটি বাক্য থাকবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা কি, প্রথম বাক্য লেখা হলো, প্রথম বাক্য দেওয়া আছে, প্রথম বাক্যের পরে তুমি এখানে গ্যাপ আছে, তারপরে দেখা গেছে এখানে একটা দ্বিতীয় বাক্য লেখা আছে। তাহলে এই গ্যাপের মধ্যে তুমি চিন্তা করবে যে যদি এমনটা হয়, এরকম কিছু বাক্য বসানো যায় কি না। যদি যায় তাহলে আমরা সেটা বসাবো, বসায় আমি লাস্টে হোয়াট ইফ বসাবো, এখানে মাঝখানে কি বসাবো, হোয়াট ইফ। যদি এমনটা হয়, আই এম ইন মাস ট্রাবল, আমি খুব ঝামেলায় আছি, ফুল স্টপ, এখানে বাক্য একটা শেষ। পরবর্তী বাক্য ড্যাশ, গ্যাপ আছে, পরে কি লেখা আছে, শি এন্টার্স ইনটু মাই রুম, আমি এমনিই ঝামেলায় আছি, সে যদি আবার রুমে আসে তাহলে আমি আরও ঝামেলায় পড়ে যাবো, তাই না। আমি বলি আমি এমনিই ঝামেলায় আছি, যদি সে এমনটা হয়, যদি সে এসে পড়ে এখন, তাহলে সে কি, আমি আরও ঝামেলায় পড়বো। তাহলে বাক্যটা কি, প্রথম বাক্য লেখার পরে গ্যাপ থাকবে, গ্যাপের পর আমরা দ্বিতীয় বাক্য বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্য দেওয়া থাকবে, অ্যাসার্টিভ সেন্টেন্স বসবে। ওকে ডিয়ার ভিউয়ার্স, নাম্বার 2 ইজ গন। নাম্বার 3, হোয়াটস ইট অথবা হোয়াট ইজ ইট কেমন হয়। হোয়াটস ইট অথবা হোয়াট ইজ ইট সেটা নিয়ে একটু কথা বলি। হোয়াটস ইট অথবা হোয়াট ইজ ইটটা কীরকমভাবে বাক্যটা বসবে সেটা একটু দেখি, আমরা একটু দেখে আসি, চট করে দেখে আসি। নাম্বার 3, কেমন হয়, কিভাবে লিখবো, বাক্যের গঠনটা কি। প্রশ্নটা হলো হোয়াটস ইট, প্রশ্ন কি থাকবে, হোয়াটস ইট, হোয়াটস ইট থাকবে অথবা হোয়াট ইজ ইট। একটু পরিষ্কার করে লিখছি, হোয়াটস ইট অথবা থাকতে পারে কি হোয়াট ইট ইজ, হোয়াট ইজ ইট। এই দুটার একটা পরীক্ষায় আসে, বরাবরই আসে সবগুলো। কেমন হয়, বাংলাটা কি, কেমন হয়। যদি ভারী বৃষ্টি হয় তাহলে কেমন হয়, যদি বেশি ঠান্ডা পড়ে তাহলে কেমন হয়। আই হ্যাভ নেভার গট হার, আমি কখনো তাকে পাইনি,
মানে তুমি একজনকে ভালোবাসো, ঠিক আছে, তুমি তাকে কখনো পাও নাই। আই হ্যাভ নেভার গট হার, আমি তাকে কোনোদিন পাই নাই, কখনো পাই নাই। ড্যাশ অফার এ রেড ডোজ, হোয়াটস ইট লাইক অফার এ রেড ডোজ, তাকে যদি একটা লাল গোলাপ উপহার দিই তাহলে কেমন হয়? তাহলে তুমি বাস খাবে, তাই না? তুমি লেখাপড়া শেষ, লেখাপড়া বন্ধ হয়ে যাবে তোমার, এই ভালোবাসার দরকার নেই লেখাপড়া করলে। আই হ্যাভ নেভার গট হার, আমি কখনো তাকে পাই নাই। ড্যাশের পরে আমরা কি করব, এখানে আরেকটা বাক্য দেওয়া আছে, সিকোয়েন্স দেওয়া আছে। যেটাই থাকুক না কেন, আমরা লেখার স্টাইলটা কি, লেখার স্টাইলটা আমি একটু বলে দিচ্ছি তোমাদেরকে। এটা হলো হোয়াটস ইট অথবা কি হবে হোয়াট ইজ ইট, হোয়াট ইজ ইট। এটা দুটার একটা দেখবো। এরপরে সাথে থাকছে কি কি, এরপরে সাথে থাকবে লাইক, লাইকের পরে থাকবে ভার্ব প্লাস আইএনজি, তারপরে আরো কিছু এক্সটেনশন দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। যেমন বাক্যটা আমরা কিভাবে দিয়েছি, আই হ্যাভ নেভার গট হার, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। শি হ্যাজ নেভার, শি হ্যাজ নেভার, শি হ্যাজ নেভার গন দেয়ার, গন দেয়ার, সে কখনো সেখানে যায় নাই। ড্যাশ ড্যাশ she has never gone there, আমি একটু কথা বলে নেই। এখানে ভার্বের সাথে আইএনজি অফারিং হবে, হোয়াটস ইট লাইক অফারিং এ রেড রোজ। আমি লাইকের পর ভার্ব প্লাস আইএনজি বসাবো। she has never gone there একটা বাক্য, একটা সিকোয়েন্স, তারপরে একটা গ্যাপ আছে, গ্যাপের পরে কি হবে, she has never gone there, সে সেখানে কখনো যায়নি। ড্যাশ মিটিং উইথ মি, সে কখনো যায় নাই, সে যদি আমার সাথে দেখা করে কেমন হবে, তাহলে কেমন হয়, সে তো সেখানে কোনো দিন যায় নাই, সে যদি আমার সাথে দেখা করে তাহলে কেমন হয়, তাহলে এখানে আমরা কি দিব, হোয়াটস ইট, তোমার ইচ্ছা, হোয়াটস ইটও দিতে পারো অথবা হোয়াট ইজ ইটও দিতে পারো, তোমার ইচ্ছা, দুইটা যে কোনো একটা। তারপরে যদি বক্সে থাকে তুমি বসাবে, সমস্যা কি, হোয়াটস ইট লাইক, লাইক, লাইকের পরে কি বলছিলাম আমি, এখানে ভার্ব প্লাস আইএনজি। এই যে ভদ্রলোক তো লুকাই গেছে, ভার্ব প্লাস আইএনজি দেওয়াই আছে, তোমার কোনো চিন্তা নাই, তুমি এখানে কি দিবা, হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক কেমন হয়, কোথায় বসাবো এটা প্যাটার্নে খেয়াল রাখতে হবে। বাক্যের মাঝখানে বসাচ্ছি, কেমন, বাক্যের মাঝখানে বসাচ্ছি, খেয়াল করবে। আচ্ছা, নাম্বার 4, হাউ টু অথবা নো হাউ টু, হাউ টু অথবা নো হাউ টু কিভাবে বসবে, কোথায় বসবে। নো হাউ টু মানে জানি না, আমি জানি না কিভাবে কি করতে হবে। নো হাউ টু মানে জানা না, নো হাউ টু, নো হাউ টু প্লাস বারবান বসে, এর সাথে কি বসে, বারবান বসে, মানে জানি না কেমন করে কি হয়, আমি জানি না কিভাবে করে গাড়ি চালাতে হয়, জানি না কিভাবে বা কেমন করে, জানি না কেমন করে, জানি না কেমন করে, হ্যাঁ এটা করতে হয় সেটা করতে হয়, আমি জানি না। তাহলে বাক্যটা আমরা কি করব, লেখার সময় প্রথমে দেবো সাবজেক্ট, সাবজেক্টের পর ডু নট, এখানে ডু নট অথবা ডাজন্ট, ডাজ নট বসাইতে পারি। পরে কি হবে, নো হাউ টু বসাই দিব, ডাইরেক্ট ফ্রেজ বসাই দিব, নো হাউ টু আমি জানি না কিভাবে করে, টু এর পরে কি বসবে, ভার্ব ওয়ান বসবে, প্লাস অবজেক্ট থাকলে বসবে অথবা নাই। সাপোজ I dash English, এখানে একটা বাক্য হলো, এখানে হি দিলাম, হি ড্যাশ স্পিক ইংলিশ, সে ইংরেজি বলতে পারে, এটাকে কিভাবে লিখবো আমরা, আমরা লিখবো কি, সে জানে না ইংরেজি কিভাবে বলতে হয়। তাহলে হি এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেওয়া আছে, এখানে হি দেওয়া আছে, তোমরা দেখো এখানে সাবজেক্ট হি দেওয়া আছে, তোমরা কি দেখতে পাচ্ছ এখানে, আমার মনে হয় যে তোমরা মনে হয় দেখতে পাচ্ছ না, আমি একটু ক্যামেরাটা সরিয়ে দিই তোমাদের সুবিধার্থে। ইয়াস, আমি একটু ইজি করে দিই তোমাদেরকে। ওকে মাই ডিয়ার ভিউয়ার্স, থ্যাংক ইউ, কিপ ইন টাচ উইথ মি। তোমরা একটু দেখো বোর্ডের দিকে তাকাই আমরা সবাই, দেখো
আমি এখানে বলছি, খেয়াল করো, হি ড্যাশ স্পিক ইংলিশ। হি এর সাথে কি হবে? ডু নট হবে না ডাজ নট হবে? কি হবে বলো তো? Does not. ডাজ নট। থ্যাংক ইউ হৃদয়কে ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা হৃদয়ের জন্য রইল। হি ডাজ নট, কেন হি ডাজ নট বসেছে বলো তো? এই third person singular number. গুড, ভেরি গুড, তোমার জন্য একটা কোন আইসক্রিম বরাদ্দ হয়ে গেছে। থ্যাংক ইউ, তোমরাও ভাগে পাবে, সমস্যা নাই। এই ডাজ নট কি হবে? তারপর কি বসাবো? নো হাউ টু। সে জানে না, হি ডাজ নট নো, সে জানে না কিভাবে করে। নো হাউ টু শেষ, একবারে বসায় দিব। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো নো হাউ টু, আগে কি দিব? ডু নট অথবা ডাজ নট। সেটা নির্ভর করবে এই সাবজেক্টের উপরে। হি আছে এখানে, এখানে যদি দে থাকতো তাহলে কি লিখতাম আমরা? Do. দে ডু নট নো। উই থাকলে ডু নট, Do not. ইউ থাকলে Do not. ডু নট। তাহলে উই, দে আর ইউ থাকলে ডু নট বসাবো, রাইট? আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে আমরা কি বসাবো? Does not. ডাজ নট নো হাউ, রাইট? থ্যাংক ইউ ভেরি মাচ। লাস্ট অফ অল, তাহলে আমি এখানে শীতের মধ্যে যে উদাহরণটা আছে সেটাকে আমরা কথা বলি। উই ডু নট নো, আমরা জানি না। হাউ টু সুইম ইন দি পন্ড, তাহলে এখানে গ্যাপ থাকবে কোথায়? গ্যাপ থাকবে ডু নটের পরে থেকে এই পর্যন্ত, নো হাউ টু পর্যন্ত। ক্লিয়ার? এই পর্যন্ত গ্যাপ থাকবে। উই খালি দেওয়া আছে ড্যাশ সুইম ইন দি পন্ড। আমরা পুকুরে কি সাঁতার কাটা ব্যাপার কথা বলবো। এখন সাঁতার কিভাবে করে কাটতে হবে সেটা আমার জানতে হবে। তাহলে আমরা মোটামুটি বলা চলে এখানে উই ডু নট নো হাউ টু সুইম। ওকে, এখন লাস্ট অফ অল আমি একদম কাছে নিয়ে যাচ্ছি, তোমাদের কাছে নিয়ে যাচ্ছি। আমি স্ক্রিনশট দেওয়ার জন্য সুযোগ দেবো, চিন্তার কোনো কারণ নাই, একটু লাইনে থাকো। লাস্ট অফ অল, অ্যাজ ওয়েল অ্যাজ নাকি অ্যাজ লং অ্যাজ? অ্যাজ লং অ্যাজ মানে কি? যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ লড়ে যাব, তাই না? পড়াইতে পড়াইতে শহীদ যাবো প্রয়োজন হলে। যতক্ষণ বা যতদিন, ঠিক আছে? কি হবে? প্রথম বাক্য প্লাস অ্যাজ লং অ্যাজ প্লাস দ্বিতীয় বাক্য। প্রথম বাক্যটা প্রিন্সিপাল ক্লজ। ইয়েস, প্রিন্সিপাল ক্লজ কোনটা বা প্রিন্সিপাল ক্লজ কাকে বলে সেটা আমরা জানবো। প্রিন্সিপাল ক্লজ কম্পাউন্ড সেন্টেন্সের দুটি ক্লজকে প্রিন্সিপাল ক্লজ বলে, অর্থাৎ কম্পাউন্ডের কনজাংশন যুক্ত বাক্যের দুটি ক্লজকে আমরা কি বলবো? প্রিন্সিপাল ক্লজ। তাহলে স্যার জানা দরকার কম্পাউন্ডের কনজাংশনগুলো কোনগুলো? and, but, either or, neither nor, not only but also, so, for, therefore, yet। নয়টা। এটা কম্পাউন্ডের কনজাংশন। এই কম্পাউন্ডের কনজাংশন যুক্ত বাক্যের দুটি ক্লজকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলবো। বাট রেস্ট অফ দি কনজাংশন অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড ইন ডিকশনারি, যতগুলো কনজাংশন আছে সব হলো কমপ্লেক্সের কনজাংশন। তাহলে কমপ্লেক্সের কনজাংশনের মধ্যে অ্যাজ একটা কনজাংশন, কমপ্লেক্সের কনজাংশন। আর এই কমপ্লেক্সের কনজাংশনগুলো কিভাবে বসে? প্রথমে বসছে এখানে প্রিন্সিপাল ক্লজ। কারণ কি আমরা কিভাবে চিনব প্রিন্সিপাল ক্লজ কোনটা, সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? এটা অন্যান্য ভিডিওতে আছে। তাহলে তারপরে আমি একটু বলে দিই প্রিন্সিপাল ক্লজের কনজাংশন যেগুলো আমি বললাম একটু আগে, দুইটি ক্লজ, অ্যান্ড, বাট, অর, নট, নট অনলি বাট অলসো, সো, ফর, দেয়ারফর, ইয়েট, এগুলো 9টা। আচ্ছা, এই 9টা ছাড়া বাকি সব কমপ্লেক্সের কনজাংশন। ভালো কথা, আমি চিনব কিভাবে স্যার কোনটা প্রিন্সিপাল ক্লজ কোনটা সাবঅর্ডিনেট ক্লজ? আমি চিনব কিভাবে? সেটা চেনার জন্য একটু কথা বলি। চেনার জন্য কথা হলো, কমপ্লেক্সের কনজাংশন আমি যেখানে পাবো ঠিক সেটা সহ। সাপোজ আমি যদি কমপ্লেক্সের কনজাংশন পাই, কমপ্লেক্সের কনজাংশন কোনগুলো আছে? যেমন এখানে দেখো, এখানে আছে অ্যাজ, সিন্স, ইফ, দো, অলদো। এই কনজাংশনগুলো হলো কমপ্লেক্সের কনজাংশন। আরও আছে বিফোর, আফটার, হু, হুইচ, হোয়াট, হোয়েন। রিলেটিভ প্রনাউন আছে হু, হুইচ, দ্যাট, হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোম, হোয়াট, দ্যাট, সো, ডট, ডট, দ্যাট। এগুলো অনেক আছে। আমার কথা হলো এই কনজাংশন যুক্ত বাক্যের এই কনজাংশনের পরের অংশটা, এই কনজাংশন যুক্ত বাক্যের পরবর্তী অংশটা সাবঅর্ডিনেট ক্লজ। এই কনজাংশনের সাথে পরবর্তী যে অংশটা থাকে সেটা হবে সাবঅর্ডিনেট ক্লজ। মনে রাখবে, সাবঅর্ডিনেট ক্লজ। এটা জীবনেও বলবো না, একদম পরিষ্কার। বাংলাদেশ কেন, একটা অস্ট্রেলিয়া মহাদেশে চলে যাও তুমি, সমস্যা নাই।
যাই একবার যেটা বলতেছি সেটাই সত্য। কারণ প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ যদি তুমি না বুঝো তাহলে ইংলিশ বুঝতে পারবে না। তোমাকে ইংরেজি বুঝতে হলে, তোমাকে ইংরেজি জানতে হলে প্রিন্সিপাল ক্লজগুলো তোমাকে জানতে হবে, সাবঅর্ডিনেট ক্লজগুলো জানতে হবে। সাবঅর্ডিনেট ক্লজের ফাংশনটা কি? সাবঅর্ডিনেট ক্লজ, একটা ক্লজ যখন আরেকটা ক্লজের উপর নির্ভরশীল সেটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ হলো তোমার মনে করো যে একটা পরিবারের সন্তান হলো সাবঅর্ডিনেট ক্লজ। তার বাবা হলো প্রিন্সিপাল, মা হলো প্রিন্সিপাল। বাবার না থাকলে বাবার পড়তে হলে মা হলো প্রিন্সিপাল। একটা কলেজে কি দেখি প্রিন্সিপাল ইজ অল ইন অল, প্রধান শিক্ষক ছাত্রছাত্রী কর্মচারী সবাই তার কি, তার অধীনস্থ, তারা হলো সাবঅর্ডিনেট। তাহলে কি বুঝতে পেরেছো প্রিন্সিপাল কোনটা সাবঅর্ডিনেট কোনটা? Yes, sir. থ্যাংক ইউ। আমরা যেটা জানি সাবঅর্ডিনেট ক্লজ সেটাকে বলবো এ কনজাংশন যুক্ত পরবর্তী অংশকে সাবঅর্ডিনেট ক্লজ বলবো। কিন্তু প্রশ্ন হলো স্যার, তুমি বলতে পারো আমাকে স্যার এই কনজাংশনগুলো যদি বাক্যের শুরুতে থাকে তাহলে কি হবে? হ্যাঁ, বাক্যের শুরুতে থাকতে পারে। যদি কনজাংশন যদি বাক্যের শুরুতে থাকে, যেমন হোয়েন বাক্যের শুরুতে বসে, হোয়েন ইট ওয়াজ রেইনিং, যখন বৃষ্টি হচ্ছিল, হোয়েন ইট ওয়াজ রেইনিং কমা উই ওয়ার স্টপড, আমরা থেমেছিলাম। তাহলে হোয়েন যদি বাক্যের শুরুতে যদি কনজাংশনের কাজ করে, কমপ্লেক্সের কনজাংশন এটা, তাহলে প্রথম অংশটা হলো সাবঅর্ডিনেট, পরবর্তী অংশটা হলো প্রিন্সিপাল ক্লজ। ক্লিয়ার? যেমন আই নো হোয়াট ওয়াজ হ্যাপেনিং, আমি জানি কি ঘটছিল। তাহলে হোয়াট এর পরে হোয়াট হলো কনজাংশন, কমপ্লেক্সের কনজাংশন, এর পরবর্তী অংশটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। ক্লিয়ার? তো মাই ডিয়ার ভিউয়ার্স, আমি একটু কথা বলছিলাম অ্যাজ লং এজ নিয়ে, যতক্ষণ আমি একটু বিস্তৃত আলোচনায় চলে গেছি। আমি জানি স্টুডেন্টদেরকে ক্লিয়ার করে না বোঝালে ছেলেমেয়েরা বোঝে না। এখন দেখি আমরা অ্যাজ লং এজ কি, যতক্ষণ বা যতদিন। প্রথম বাক্য মানে প্রিন্সিপাল ক্লজ, এর সাথে বসবে অ্যাজ লং এজ প্লাস দ্বিতীয় বাক্য। তাহলে এখানে প্রথম বাক্যের পরে অ্যাজ লং এজ, পরে দ্বিতীয় বাক্য বলে, যেমন উই উইল নট স্টার্ট আওয়ার জার্নি, আমরা আমাদের যাত্রা শুরু করব না। অ্যাজ লং এজ ইউ সেন্ড কার, যতক্ষণ না পর্যন্ত তুমি গাড়ি পাঠাও ততক্ষণ না পর্যন্ত আমি আবার জার্নি শুরু করব না। ক্লিয়ার? তাহলে ডিয়ার ভিউয়ার্স, এই হলো আমাদের আজকে 5টা রুলস আমি আলোচনা করেছি। 5টা নিয়ম মনোমত হলে, কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবে, ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখি মাই ডিয়ার ভিউয়ার্স। ওকে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ এভরিবডি, বাই। It's okay.